আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ২ ভেক্টরের দ্য ভেরি বেসিক্স সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটা আপনারা যদি একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন এই ভেক্টর রাশির থিওরিটিক্যাল ব্যাখ্যাটা কি। এইখান থেকে আপনারা যত রকমের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে আপনাদের সিকিউতে, সেগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। পাশাপাশি আপনাদের এমসিকিউও ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে এই দ্য ভেরি বেসিক সিরিজের একদম লেকচার 1-এ এসে দাঁড়িয়েছি। আমরা আজকের লেকচারে চেষ্টা করব কোনো রকম কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না আনার, কোনো অঙ্ক না করার, প্রপারলি থিওরিটিক্যাল দিক থেকে ভেক্টরকে বোঝার। তো ক্লাসটা অনেকের জন্য বোরিং লাগতে পারে, কারণ আপনাদের অনেকের সিলেবাস শেষ করার তাড়া থাকে। যদি এরকম কেস হয়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই এই ক্লাসটা আপনাদের জন্য না। যারা একদম গভীরে গিয়ে ফিজিক্সকে বুঝতে চান এবং ভেক্টরকে বুঝতে চান, আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। ১ মিনিটের একটা ইন্ট্রো দিয়ে ফেলেছি, এখন আর ইন্ট্রো বড় করার সময় নেই, সুযোগ নেই। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার সাথে চলেন, আমরা আমাদের ক্লাসে ফেরত যাই ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ক্লাসে ফেরত যাওয়ার জন্য আগে আমি নিজেকে একটু কি বলবো, ছোট করে নিয়ে আসলাম। কারণ জ্ঞানই বড়, আমি এখানে বড় নই অবশ্যই, তাই না? তো চলেন তাহলে আমরা আসলে ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা। তো ক্লাস শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই নোট করবেন। আমি পিডিএফটা দিয়ে দিব, কিন্তু এক্স্যাক্টলি আমরা ওরকম জিনিসপত্র লিখিয়ে দিব না সরাসরি এখানে কিছু। তো অবশ্যই নিজের মতো করে নোট করবেন। তো চলেন আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের ক্লাসের আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশি কত প্রকার ও কি কি, এইগুলো নিয়ে আলোচনা শুরু করব। কিন্তু ভেক্টর রাশি নিয়ে কথা বলার আগে আমি প্রয়োজন মনে করি আপনাদের সামনে রাশি নিয়ে কথা বলতে, যে রাশি কাকে বলে। এটা চ্যাপ্টার 1-এ আপনারা দেখে এসেছেন, 9-10-এও যারা ছিলেন চ্যাপ্টার 1-এ আপনারা পড়ে এসেছেন ভৌত জগৎ ও পরিমাপে রাশি কাকে বলে। সো অনেকেরই মনে থাকার কথা যে এই রাশি যেই টার্মটা, এদেরকে আসলে আমরা ভৌত রাশি বা ইংরেজিতে বললে ফিজিক্যাল কোয়ান্টিটি নামে ডাকি। আমি আলাদা করে ইংলিশ ভার্সনের জন্য ক্লাসটা নিচ্ছি না। হ্যাঁ, আপনারা অবশ্যই যারা ইংলিশ ভার্সনে আছেন তাদের জন্য আমি ইংরেজি টার্মগুলো বলে দিব, আর যারা বাংলা ভার্সনে আছেন তাদেরও ইংরেজি টার্মগুলো জেনে রাখা দরকার বলে আমি মনে করি। তো যেটা বলছিলাম, ভেক্টর রাশি আসলে ভৌত রাশি, এই এই বিশাল জানরার একটা অংশ। ঠিক আছে? আমার হাতের লেখা খুবই খারাপ, এটার জন্য আমি খুবই দুঃখিত। তো ভৌত রাশি আসলে কাকে বলে? দেখেন, আপনারা যারা কেমিস্ট্রিতে পড়ে এসেছেন আপনারা জানেন, কোনো একটা পদার্থ যদি আমাদের সামনে থাকে, সেই পদার্থের কিছু ভৌত ধর্ম বলে ব্যাপার আছে, আর কিছু রাসায়নিক ধর্ম বলে কিছু ব্যাপার আছে, তাই না? আমি একটা কাজ করি, আমার কলমের ডেপথটা একটু বাড়িয়ে ফেলি, ঠিক আছে? তাহলে হয়তো আপনাদের জন্য একটু বুঝতে ইজিয়ার হবে। তো ভৌত ধর্ম বলে কিছু আছে আর রাসায়নিক ধর্ম বলে কিছু আছে। আমরা যখন কোনো একটা পদার্থ অথবা কোনো একটা ব্যবস্থা, পদার্থ অথবা ব্যবস্থা, কোনো ম্যাটার অথবা কোনো সিস্টেম, এটা আমাদের সামনে নিব, তার কিছু ভৌত ধর্ম থাকবে যাদেরকে আমরা মাপতে পারবো বা পরিমাপ করতে পারবো, তাই না? যেমন আপনারা এই মুহূর্তে যে স্ক্রিনে দেখছেন, সেই স্ক্রিনের দৈর্ঘ্য আর প্রস্থের রেশিওটা হচ্ছে 16:9। এটা অনেকে হয়তো আপনারা জানেন। তো এই যে আমরা 16:9 বলছি, তার কারণটা হচ্ছে আমরা দৈর্ঘ্য ভাগ প্রস্থ করলে এরকম একটা অনুপাত পেয়ে যাব, যেটা আমরা এই যে ফুল এইচডি স্ক্রিনে সাধারণত পেয়ে থাকি, তাই না? তো পরিমাপ, এটা তো আমরা এটা দৈর্ঘ্যের কথা বলছি, প্রস্থের কথা বলছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার এই স্ক্রিনের ভৌত ধর্ম। তো ভৌত রাশি কথাটা যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটি, তো অবশ্যই ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টি থেকে আসবে। পরিমাপযোগ্য কিছু ভৌত ধর্ম পদার্থের বা ব্যবস্থার থাকবে, মেজারেবল ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, যাদেরকে আমরা পরিমাপ করার পর বা মেজার করার পর তাদেরকে আমরা কোনো না কোনো একটা সংখ্যামান বলতে আমরা ডিজিটস অর নাম্বারস বোঝাচ্ছি ইংরেজিতে, সংখ্যামান এবং কোনো না কোনো একটা একক ব্যবস্থা এর মাধ্যমে প্রকাশ করব। ভৌত রাশি হইতে হলে তাদেরকে একটা পরিমাপযোগ্য ভৌত ধর্ম হইতে হবে, এবং সেই পরিমাপযোগ্য ভৌত ধর্মকে আমরা কোনো না কোনো সংখ্যামান এবং একক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করব। এবং তার পাশাপাশি
আমরা পরিমাপটা যখন করবো, এই যে পরিমাপযোগ্য বলছি, এই পরিমাপটা যখন করব, পরিমাপটা অবশ্যই কোনো না কোনো যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করেছি। খালি চোখে সাধারণত আমরা অ্যাকিউরেট পরিমাপ করতে পারবো না। সো উইথ সাম মেজারিং ডিভাইস অথবা কোনো টুলের সাহায্যে আমরা সেই মেজারমেন্টটা করেছি, এবং সেই মেজারমেন্টটা সরাসরি হতে পারে বা প্রত্যক্ষভাবে হইতে পারে, ডিরেক্টলি। যেমন আমার হাতে একটা পেন আছে, এই পেনটাকে আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখন হয়তো দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। এই যে পেনটা আছে, এখন পেনটা নাই। এনিওয়েজ, তো এই পেনের একটা দৈর্ঘ্য আছে, তো পেনের দৈর্ঘ্যটা আমি সরাসরি মেপে ফেলতে পারি, বা এই পেনটার একটা ভর আছে, একটা ম্যাস আছে এই কলমের, এটা আমরা এই ম্যাসটা মেপে ফেলতে পারি সরাসরি। কিন্তু পৃথিবীর যে সমস্ত ভর আছে, ম্যাস আছে, এটা কিন্তু আমি সরাসরি মাপতে পারবো না। একটা ওয়েট মেশিনের মধ্যে আমি পৃথিবীকে নিয়ে বসায় দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের পরোক্ষ পরিমাপের প্রয়োজন হয়, তাই না? সো যন্ত্রের সাহায্যে যখন সরাসরি অথবা পরোক্ষভাবে, যন্ত্রের সাহায্যে যখন আমরা সরাসরি অথবা পরোক্ষভাবে কোনো একটা ভৌত ধর্মকে পরিমাপ করব, পরিমাপ করার পরে আমরা তাদেরকে কোনো একটা সংখ্যা মান এবং একক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করতে পারবো। যেমন আমি এটার ভর মাপলাম হচ্ছে গিয়ে ধরেন 20 গ্রাম, 20 গ্রাম। তো এই যে 20 গ্রাম বলছি, আমরা 20 গ্রামের মধ্যে 20 হচ্ছে সেই সংখ্যা মান, আর গ্রামটা হচ্ছে আমার একক ব্যবস্থা। আর এই সকল ভৌত রাশিকে আমরা আবার কিছু বৈজ্ঞানিক সমীকরণ এবং কিছু বৈজ্ঞানিক সূত্রের সমীকরণ এবং সূত্র, ইকুয়েশনস অ্যান্ড লজ একই কথা না? উই ক্যান ইউজ দিস কোয়ান্টিটিজ ইন বৈজ্ঞানিক সমীকরণ অথবা সায়েন্টিফিক ইকুয়েশনস অ্যান্ড লজ এবং সূত্রে ব্যবহার করতে পারবো। তখনই কেবলমাত্র আমরা সেই রাশিগুলোকে ভৌত রাশি বলবো। এত বড় কথা বলার কারণ হচ্ছে, ভৌত রাশিগুলোকে নিয়ে আপনাদের ভৌত রাশির সংজ্ঞাটা ঠিকঠাক মতো জানা হয় না কখনোই। আপনারা বইয়ে পড়ে এসছেন ভৌত রাশি কাকে বলে, ওই যে পৃথিবীতে যা ভৌত জগতে পরিমাপ করা যায় তাকেই রাশি বলে ফেলছে। সেগুলো রাশি না, যাই পরিমাপ করা যাবে। এখন পরিমাপের আবার একটা স্পেসিফিক সংজ্ঞা অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা যখন রাশি নিয়ে কথা বলবেন, ভৌত রাশি নিয়ে কথা বলবেন, এটা অবশ্যই মেনশন করবেন সে ভৌত রাশিটা কোনো না কোনো একটা পদার্থ বা ব্যবস্থার একটা ভৌত ধর্ম, যেই ভৌত ধর্মগুলো পরিমাপযোগ্য, এবং সেই পরিমাপযোগ্য ভৌত ধর্মকে আমরা যন্ত্রের সাহায্যে সরাসরি বা পরোক্ষভাবে পরিমাপ করছি। এরপর তাদেরকে আমরা সংখ্যামান এবং একক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করছি, এবং তারপর তাদেরকে আমরা বৈজ্ঞানিক সমীকরণ এবং সূত্রেও ব্যবহার করতে পারছি। যেমন নিউটনের গতির দ্বিতীয় সূত্রে F=ma, আমরা এই সূত্রটা সবাই কম বেশি জানি, তাই না? তো এই যে এম এর সূত্রটা আছে, এখানে এম যে বস্তুর ভর, এই বস্তুর ভরকে কিন্তু ভাইয়া আমরা সবসময় এম দিয়ে প্রকাশ করছি, তাই না? তো এই বস্তুর ভর নিয়ে যখন আপনারা কথা বলছেন, তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা বৈজ্ঞানিক সমীকরণ। এবং আমরা যখন বলি যে মহাবিশ্বের দুটি ভর, একটা স্টেটমেন্ট দেয়, এগুলোকে বৈজ্ঞানিক সূত্র বলে, যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো তখন কিন্তু আমরা আসলে বৈজ্ঞানিক ভর নিয়ে কথাবার্তা বলতেই পারি, তাই না? সো মানে ওইটা একটা সূত্রের মধ্যে চলে আসতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভৌত রাশি কাকে বলে। এত কথা বলার কারণ হচ্ছে, আমি বলেছি শুরুতেই যে আমি খুবই থিওরিটিক্যাল ওয়েতে আগাবো এই চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য। তো এই হচ্ছে কি আমাদের ভৌত রাশি সম্পর্কিত আলাপ আলোচনা, ঠিক আছে? তো ভৌত রাশি সম্পর্কিত আলাপ আলোচনা যেহেতু আমরা করে ফেলতে পেরেছি, এইবার আমরা কথা বলবো হচ্ছে গিয়ে এই ভৌত রাশিকে আমরা কয় ভাগে ভাগ করছি। ঠিক আছে, ভৌত রাশির শ্রেণী বিভাগ, কারণ ওই ভৌত রাশির শ্রেণী বিভাগ থেকেই কিন্তু আমাদের ভেক্টর রাশি এই টার্মটা চলে আসে। ঠিক আছে, তো যাদেরকে আমরা হচ্ছে ভৌত 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 রাশি বলছি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি, ইংরেজিতে ছোট করে বললে পিকিউ। এই ভৌত রাশিকে যখনই আমরা দিক নির্ভরতা বা ডিরেকশনালিটি, টার্মটা হচ্ছে দিক নির্ভরতা বা ডিরেকশনালিটি, এই টপিকের উপর ভিত্তি করে বিভাগ করি, শ্রেণী বিভাগ করি, তখন ভৌত রাশির দুই রকম। সবসময় মাথায় রাখবেন, ভৌত রাশির প্রকারভেদ অবশ্যই চমৎকার প্রশ্ন, কিন্তু কিসের উপর ভিত্তি করে এই প্রকারভেদ, সেই ভিত্তিটা আপনার অবশ্যই জানা থাকতে হবে। তো ভৌত রাশি যখন দিক নির্ভরতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে তাদের জন্য ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি,
আরেকটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এখন এখানে আমি আপনাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই। যখন আপনারা বড় হবেন, হয়তোবা অনেকে অলরেডি জানেন, অনেক ভাইয়ারা, অনেক টিচাররা এই টার্মটা আপনাদের সামনে উল্লেখ করেছেন। টেনসর বলে এক ধরনের ম্যাথমেটিক্যাল টুল আছে। এটা একটা গাণিতিক যন্ত্র বা গাণিতিক টুল বলতে পারেন, ঠিক আছে? টেনসর। তো দুনিয়াতে সবকিছুই টেনসর। টেনসর কোনো রাশি না। অনেকে দেখেছি এটাকে টেনসর রাশি বলতে। টেনসর কোনো রাশি না। টেনসর একটা ম্যাথমেটিক্যাল টুল, যেটা আপনাকে ক্যালকুলেশন করতে, রাশিগুলোর মধ্যে সম্পর্ক করতে হেল্প করে। তো যারা ভেক্টর, তাদেরকে আমরা র্যাঙ্ক 1 এর টেনসর বলি। যারা ভেক্টর তারা আসলে র্যাঙ্ক 1 এর টেনসর। যারা স্কেলার তারা র্যাঙ্ক 0 এর টেনসর। তো এরকম 0 থেকে শুরু করে র্যাঙ্ক 0, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 এরকম করে র্যাঙ্ক বাড়তে থাকে। তো এরা সবাই আলটিমেটলি টেনসর। টেনসর কি জিনিস এটা আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু নয়, তাই আমি এখনকার আলোচনা করব না। যখন সুযোগ সময় হবে কোনো একটা ভিডিওতে আমি টেনসর নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। তার আগে আমি নিজেও কিছু জ্ঞান অর্জন করে নেব, কারণ এগুলো ক্ষুদ্র মানুষ, আমি একজন। এই ক্ষুদ্র মানুষ অনেক বড় বড় জ্ঞান আমরা অবশ্যই দিতে চাইবো না। এনিওয়েজ, তো ভৌত রাশি থেকে দিক নির্ভরতার উপর ভিত্তি করে আমরা রাশিকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, চমৎকার। এরপর আমরা হচ্ছে গিয়ে আসলে ভেক্টর রাশি কাকে বলে এই সংজ্ঞাটায় যেতে পারি, যেহেতু আমরা এখন শ্রেণী বিভাগ করে ফেলেছি, ভৌত রাশি থেকে চলে এসেছি। তো ভেক্টর রাশি আমার হওয়ার জন্য 3টা স্পেসিফিক শর্ত লাগবে। 3টা, ঠিক আছে? প্রথম শর্ত, যারা ভেক্টর রাশি তাদের অবশ্যই মান থাকতে হবে বা ম্যাগনিটিউড থাকতে হবে, ঠিক আছে? ভেক্টর রাশি হওয়ার প্রথম শর্ত হচ্ছে এদের অবশ্যই মান বা ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বলে একটা ব্যাপার থাকতে হবে। এই ম্যাগনিটিউড বা মান বলতেই হচ্ছে ওই যে সংখ্যা এবং একক পদ্ধতি। সংখ্যা এবং একক, এটাকেই আমরা আসলে মান বলছি, ঠিক আছে? দ্বিতীয়ত, তাদের একটা দিক অবশ্যই থাকতে হবে বা ডাইরেকশন অবশ্যই থাকতে হবে। দিক বা ডাইরেকশন না থাকলে আমি তাকে ভেক্টর রাশি বলতে পারবো না। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, যে ভেক্টর রাশি তাদেরকে অবশ্যই ভেক্টর যোগের সূত্র মেনে চলতে হবে। যদি কোনো রাশি আমরা পাই যাদের মান আছে, দিক আছে, কিন্তু তারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, ভেক্টর যোগের সূত্র মানে ল অফ ভেক্টর অ্যাডিশন, যারা এই সূত্র মেনে চলবে না, এই নিয়মগুলো মেনে চলবে না, তাদেরকে কখনোই আমরা ভেক্টর রাশি বলতে পারবো না। তাহলে ভেক্টর রাশি হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। প্রথম 2টা শর্ত হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন, সম্পূর্ণভাবে প্রকাশ করতে, টু এক্সপ্রেস কমপ্লিটলি those who need magnitude and direction, and those who abide by the laws or principles of vector addition, তাদেরকে ভেক্টর রাশি বলে। এরপর আপনারা কয়েকটা উদাহরণ দিয়ে ভেক্টর রাশি কি সেটা আপনারা সিকিউ খাতায় লিখতে পারেন, কিন্তু যখন লিখবেন অবশ্যই অবশ্যই এইভাবে সংজ্ঞাটা লিখবেন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে ভেক্টর রাশি কাকে বলে। আচ্ছা, এখন এই যে ভেক্টর রাশি কাকে বলে, এর মধ্যে আমরা কেন এই তৃতীয় কথাটা বললাম যে ভেক্টর যোগের সূত্র মেনে চলতে হবে, মান ও দিক থাকলেও যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলবে না তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো না। তো সেইটার একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখন একটা রাশির কথা ক্ষুদ্র করে চিন্তা করি। আপনারা জানেন যে পৃথিবীতে 7টা মৌলিক রাশি আছে। ভৌত রাশি যে একটু আগে বলেছি, সেই ভৌত রাশিকে যখন আমরা প্রকাশের বা পরিমাপের স্বাধীনতার উপর ভিত্তি করি, ইন্ডিপেন্ডেন্স অফ মেজারমেন্ট, 2 রকম রাশি পাই, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এটা আপনারা জানেন। তো দুনিয়াতে এরকম 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি আছে।
এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বলে একটা রাশি আছে। যারা মাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছেন, আপনাদের এসএসসিতে চ্যাপ্টার 10 ছিল হয়তো বা, কিন্তু চ্যাপ্টার 12 হয়তো ছিল না, সো বা 11 হয়তো ছিল না। সো এই জন্য আপনারা অনেকে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে কম জানতে পারেন। তাই আমি একটু আগে ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে বা ইলেকট্রিক কারেন্ট ফ্লো সম্পর্কে একটু কথা বলে নেই। ইলেকট্রিক কারেন্ট জিনিসটা কি? ধরেন আপনার কাছে কোথাও একটা ধনাত্মক প্রান্ত আছে বৈদ্যুতিক চার্জের পার্সপেক্টিভ থেকে বা ইলেকট্রিক চার্জের পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ সেটা আপনার জন্য একটা হায়ার পোটেনশিয়াল বা উচ্চ বিভবের জায়গা, এবং কিছু দূরে আপনি একটা নিম্ন বিভব বা লোয়ার পোটেনশিয়ালের জায়গা পেয়েছেন, এবং আপনি কি করেছেন, এই উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে একটা পরিবাহী তার বা একটা কন্ডাক্টিং ওয়্যার কানেক্ট করে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। আপনারা এই ক্ষেত্রে হয়তো জানেন যে আধান তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবেও প্রবাহিত হয় যদি সেখানে ধনাত্মক আধান পরিবহন করা যায়, আর যদি ঋণাত্মক আধান পরিবহন করতে হয় তখন সে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ঋণাত্মক আধান উল্টো দিকে ফ্লো করে। আচ্ছা, তো এই যে প্রবাহ, এই প্রবাহটাকেই আমরা বিদ্যুৎ প্রবাহ সাধারণত বলে থাকি, যেটা সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। এবং বিদ্যুৎ প্রবাহকে আমরা এরকম একটা সমীকরণ দিয়ে প্রকাশ করি, I ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি। এটা হয়তো আপনারা অনেকে জানেন। আপাতত এই সমীকরণটা নিয়ে আমরা ফোকাস করব না, কারণ আমি ক্লাসের প্রথমে বলেছি আমরা কোনো সমীকরণ আজকের ক্লাসে রাখবো না, আমরা থিওরিটিক্যালি কথাবার্তা বলার চেষ্টা করব। তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে আমার বিদ্যুৎ প্রবাহ আই যাচ্ছে, এই আই এর একটা মান আছে যেটাকে আমরা একক, অ্যাম্পিয়ার একক দিয়ে প্রকাশ করি। আবার এর একটা দিকও আছে, দেখতে পাচ্ছি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। সুতরাং অনেকেই মনে করতে পারে যে বিদ্যুৎ প্রবাহ একটা স্কেলার রাশি না, বিদ্যুৎ প্রবাহ একটা ভেক্টর রাশি, কারণ তার মান আছে, দিক আছে। বাট বি ভেরি কেয়ারফুল ভাইয়ারা, বিদ্যুৎ প্রবাহ অবশ্যই কি, অবশ্যই একটা স্কেলার রাশি, সে কোনোভাবেই ভেক্টর রাশি নয়। বিদ্যুৎ প্রবাহ কি? বিদ্যুৎ প্রবাহ একটা স্কেলার রাশি, তার মান আছে, দিক আছে, এরকম মনে হয়, বাট স্টিল বিদ্যুৎ প্রবাহ একটা স্কেলার রাশি। কারণ কি? কারণ খুবই সিম্পল ভাইয়া, যদি একটা তার দিয়ে আই মানের বিদ্যুৎ প্রবাহ আসে এবং তারপর সেটা যদি আমাদের এরকম ভিন্ন ভিন্ন রাস্তায়, ধরেন 3টা ভিন্ন রাস্তায় সেই আই মানের প্রবাহটা I1, I2 এবং I3, এই 3টা প্রবাহে ভাগ হয়ে গেছে, আমরা তখন বলতে পারি মূল প্রবাহ I ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। যেহেতু এটা বলতে পারি, তো এই যে যোগফলটা আপনারা দেখছেন, এটা একটা স্কেলার যোগ বা একটা বীজগাণিতিক যোগ। কিরকম যোগ বলছি? এটা একটা স্কেলার যোগ, অ্যালজেব্রিক সামেশন অথবা বীজগাণিতিক যোগ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই, যেহেতু ভেক্টর যোগের সূত্র সে মেনে চলছে না, তাই আমরা এই রাশিটাকে কোনোভাবেই ভেক্টর রাশি বলতে পারবো না, এদেরকে আমার স্কেলার রাশি বলতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের ক্ষয়ের জন্য আসতে পারে, বিদ্যুৎ প্রবাহ কেমন রাশি ব্যাখ্যা কর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতেই পারে। ঠিক আছে, এটা স্কুলে আসতে পারে, এটা কলেজে আসতে পারে, এটা স্কুলে তো আসবে না, কলেজে আসতে পারে, অথবা আপনাদের বোর্ড পরীক্ষায়ও আসতে পারে। আই ডোন্ট নো কোথায় আসতে পারে, বাট আসতে পারে। সো এই জন্য ব্যাপারটা মাথায় রাখবেন। সিমিলারলি আপনাদের এসএসসি সিলেবাসের চ্যাপ্টার 5-এ ওইখানে পদার্থের অবস্থা এবং চাপ, এই রিলেটেড যে চ্যাপ্টারটা আছে, সেই রিলেটেড চ্যাপ্টারে আপনারা চাপ বলে একটা রাশি আশা করি পেয়েছেন। যদি না পেয়ে থাকেন, চাপকে আমরা প্রেসার বলি। ঠিক আছে, এই চাপ বা প্রেসারের কথাটা আমি যদি একটু আপনাদেরকে বলি, আপনারা প্রেসার কুকারের নাম শুনেছেন। সো চাপ বা প্রেসার কি? চাপ নিস না, এটা খুব চমৎকার একটা ডায়ালগ, আপনারা সবাই হয়তো বা কম বেশি শুনে থেকেছেন, তাই না? চাপ বা প্রেসার যে রাশিটা আছে ভাইয়া, সেই রাশিটাও কিন্তু একটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। কিন্তু অনেকেই এই চাপকে একটা ভেক্টর রাশি চিন্তা করে ফেলেন, কারণ চাপ হিসেব করতে গেলে একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রযুক্ত হয়েছে, মানে চাপের সংজ্ঞাটা কি? একক ক্ষেত্রফলে ইন ইউনিট এরিয়া লম্বভাবে প্রযুক্ত বল, ইউনিফর্মলি বা সুষম বল, লম্বভাবে প্রযুক্ত বল, ইউনিফর্মলি অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার ফোর্স, লম্বভাবে প্রযুক্ত সুষম বল,
তাকেই আমরা বলবো হচ্ছে চাপ। তো অনেকেই বলেন যেহেতু বল বা ফোর্স থেকে আমরা আসলে চাপের ক্যালকুলেশনটা করছি, তাই চাপ হচ্ছে একটা ভেক্টর রাশি। অনেকে চিন্তা করে ফেলতে পারেন, বাট মনে রাখবেন ভাইয়া চাপ স্কেলার রাশি, এবং তার কারণ হচ্ছে প্যাসকেলস ল বা প্যাসকেলস প্রিন্সিপাল বলে একটা ব্যাপার আছে। প্যাসকেলের সূত্র, প্যাসকেলস ল বা প্যাসকেলের সূত্র, এটা আপনারা একটু নিজেরা ঘাটিয়ে দেখেন। আমি ছোট করে একটু বলি প্যাসকেলের সূত্র জিনিসটা কি। মনে করেন আমার কাছে এরকম একটা পানির গোলাকার পাত্র আছে। মনে করেন আমার কাছে এরকম একটা পানির গোলাকার পাত্র আছে। তো এই যে পানির গোলাকার পাত্র আছে, এই গোলাকার পাত্রে মনে করেন আমরা হচ্ছে গিয়ে এরকম কিছু ছোট ছোট আহ ফুটো করেছি, বা কিছু গর্ত করেছি, বা কিছু ইউনো কিছু ফাঁকা জায়গা ক্রিয়েট করে ফেলেছি। ঠিক আছে, এরপর এই ফাঁকা জায়গাগুলোকে দেখতেই পাচ্ছেন আমি ফাঁকা জায়গাগুলো ক্রিয়েট করছি। এগুলোকে আমরা হচ্ছে গিয়ে কিছু পিস্টন দ্বারা, এগুলোকে আমরা কিছু পিস্টন দ্বারা রিপ্লেস করে দিয়েছি। এই পাশে একটা পিস্টন লাগিয়ে দিয়েছি, এই পাশে একটা পিস্টন লাগিয়ে দিয়েছি। এই এক্সপেরিমেন্ট না প্যাসকেল ভাইয়া করেছিলেন। প্যাসকেল নামক একজন ভদ্রলোক উনি করেছিলেন। তো ওইখান থেকে উনি প্যাসকেলের সূত্র দিয়েছেন। তো এরকম কিছু আমরা পিস্টন দিয়ে পুরা স্ট্রাকচারের যে গর্তগুলো বা ফুটোগুলো ছিল, ইনসিশনগুলো ছিল, এগুলো কমপ্লিট করে দিয়েছি, ফুলফিল করে দিয়েছি। এবং তারপর আমরা এই সম্পূর্ণ পাত্রটাকে কিছু প্রবাহী পদার্থ বা ফ্লুইড দিয়ে ভর্তি করে দিয়েছি। ঠিক আছে, কিছু প্রবাহী পদার্থ বা ফ্লুইড দিয়ে আমরা এটাকে ভর্তি করে দিলাম। ওকে, সো এখন এখানে একটা ভালো প্রশ্ন আসতেই পারে আপনাদের মনে, যে ভাইয়া প্রবাহী কি জিনিস বা ফ্লুইড কি জিনিস? একটা সিম্পল কথা জেনে রাখবেন, যা সলিড না তাই প্রবাহী, তাই ফ্লুইড। মানে যারা প্রবাহ সৃষ্টি করতে পারে, যারা ফ্লো সৃষ্টি করতে পারে, তারাই ফ্লুইড, প্রবাহী। ঠিক আছে, অর্থাৎ যে কোনো তরল অথবা বায়বীয় পদার্থ, যে কোনো তরল অথবা বায়বীয় পদার্থ, এদেরকেই আমরা বলবো হচ্ছে ফ্লুইড। তো এই যে আমাদের কাছে যে হচ্ছে গিয়ে এই পাত্রটা আছে, এই পাত্রের উপর যদি আমরা এখন যে কোনো একটা পাশে একটা বল প্রয়োগ করি, তাহলে প্যাসকেল আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছেন যে এই একদিকে বল প্রয়োগের ফলে আমার এই পাশের যে তিনটা পিস্টন আছে, তিনটাই উপরের দিকে উঠে যায়। তিনটায় একটা মানে চেঞ্জ আসে, তিনটাতেই আমি একটা ফোর্স ডেভেলপ করতে দেখি। তখন উনি বলছেন যে আপনি এই পাশে ফোর্স দেওয়ার ফলে বা বল প্রয়োগ করার ফলে আপনি এখানে লম্বভাবে বল দিয়েছেন, তো তাই এখানে একটা প্রেসার বা চাপ ডেভেলপ করেছে, এবং সেই চাপ কিছু মাত্র না কমে এই পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। কারণ আপনি যদি এক জায়গায় চাপ না দিয়ে দুই জায়গায়, এখানে পি আর এখানে P1 পরিমাণ একটা চাপ দেন, দুই জায়গায় দুই রকম প্রেসার দেন, তাহলে আপনি দেখবেন এটার ভেতরে টোটাল P+P1 পরিমাণ চাপ ডেভেলপ করেছে। আপনি যত প্রেসার বাইরে থেকে দিবেন তত প্রেসার ভেতরে ডেভেলপ করবে। সো মোটামুটি আমরা বলা যায় যে টোটাল মোট চাপ পি প্রাইম ইজ ইকুয়ালস টু P+P1। আপনি যত বল প্রয়োগ করছেন, যত চাপ আপনি প্রয়োগ করছেন, ততটুকুই আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো চাপ এমন একটা রাশি, আপনারা এভাবে বলতে পারেন অ্যাটলিস্ট এই লেভেলে আপনাদের যদি কখনো এরকম ব্যাখ্যা আসে। চাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভেক্টর যোগের সূত্র মানছে না, সুতরাং তারা স্কেলার রাশি। ঠিক আছে, এইভাবে আপনারা এই জিনিসটাকে বলতে পারেন আশা করি। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কারা? এটা তো ভেক্টর রাশি না। চাপ ভেক্টর রাশি না, বিদ্যুৎ প্রবাহ ভেক্টর রাশি না। তাহলে প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশি কারা ভাই? তাই না, প্রশ্ন আসে না? তো ভেক্টর রাশি অবশ্যই তাহলে তারাই যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে। এবং ভেক্টর যোগের সূত্র জিনিসটা কি, এটা আপনারা পড়ে এসেছেন কোথায় জানেন? মনে আছে? এটা পড়ে এসেছেন ভেক্টর হায়ার ম্যাথ চ্যাপ্টার 12-এ। আপনারা এই কথাটা পড়ে এসেছেন যে ভেক্টর রাশি কি জিনিস, ভেক্টর রাশি কারে বলে, এবং ভেক্টর যোগের সূত্রগুলো কারা কারা। যেমন একটা জিনিস আপাতত সূত্র না বলে আমি জাস্ট এই এই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আজকে এই পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরেন আপনি বাসা থেকে বের হয়ে এরকম একটা এ বিন্দুতে অবস্থান করছেন। ঠিক আছে, তারপর আপনি দেখলেন এ বিন্দু থেকে সোজা একটা রাস্তা গেছে বি বিন্দু বরাবর।
তো আপনি এ বিন্দু থেকে হেঁটে বি বিন্দুতে চলে আসলেন। এরপর আপনি দেখলেন বি থেকে আরেকটা রাস্তা এইরকম বাম দিকে সোজা চলে যাচ্ছে। ঠিক আছে? সেটা কোন দিকে গেল? মনে করেন সেটা সি বিন্দু বরাবর গেল এবং আপনি এ থেকে বি, বি থেকে হেঁটে সি পর্যন্ত আসলেন। তো আপনি খেয়াল করে দেখেন ভালোমতো। আপনি এ থেকে বি পর্যন্ত আসছেন, তারপর বি থেকে আপনি সি পর্যন্ত গেছেন। ফলাফল হিসেবে কি আপনি এ থেকে সি পর্যন্ত আসলে আসছেন না? চিন্তা করে দেখেন। এরকম এ থেকে সি পর্যন্ত আপনি দূরত্ব অতিক্রম করে চলে আসছেন না? সো যে সকল রাশি এইরকম একটা স্ট্রাকচার ফলো করবে, তাদেরকেই আমরা বলবো ভাইয়া ভেক্টর রাশি। যে সকল রাশিকে আপনি এইরকম যোগ দিয়ে এক্সপ্লেইন করতে পারবেন, তারাই আসলে ভেক্টর রাশি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কারা, তার একটা এক্সপ্লেনেশন। বাট পুরো জিনিসটা আমরা করলাম কোত্থেকে, কিসের রেসপেক্টে? অনেকগুলো থিওরিটিক্যাল কথাবার্তা আমরা এখানে বলেছি, যেগুলো পরীক্ষার জন্য কোনোভাবেই ইম্পর্টেন্ট না। অনেকে মনে করবেন আপনারা, কারণ এগুলো সরাসরি পরীক্ষায় কখনোই আসবে না। বা পরীক্ষায় আসবে না বলেই যে আমরা পড়বো না, ব্যাপারটা এরকম কখনোই না। ঠিক আছে? আমরা যদি প্রপারলি কোনো জিনিস বুঝতে চাই, আমাদেরকে এরকম করে বুঝে 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 আঁকাতে হবে। বুঝতে পারছেন? এনিওয়েজ, তো আশা করি ভেক্টর রাশি কাকে বলে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। আমি আপনাদের কোনো কনফিউশন যদি থাকে, আপনাদের সব ধরনের প্রশ্ন নিতে আমি প্রস্তুত। আপনারা আমার এই স্লাইডের টপ রাইট কর্নারে আমার পেজের নাম, ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। আমি নিজেকে দ্য ফিজিক্স গাই বলে প্রচার করতে চাই। দিস ইজ মাই ব্র্যান্ড। তো আপনারা এই দ্য ফিজিক্স গাইয়ের পেজে আমাদেরকে ইনবক্স করতে পারেন ফেসবুকে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওর নিচে, অথবা আমাদের ইমেইল অ্যাড্রেসে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমরা চেষ্টা করব এই প্রসেসগুলোতে আপনাদের যত প্রশ্ন আছে সেগুলোকে উত্তর দেবার জন্য, অবশ্যই। ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ, এক্সপ্রেশন অফ ভেক্টর কোয়ান্টিটিজ। আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব যখন আমাদের এই ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করার প্রয়োজন পড়বে। প্রথমত, যখন আমরা ভেক্টর রাশিকে লিখছি, এরকম এ বি বি সি ওয়ার্ডসের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করছি, তখন আমরা একটা অ্যারো সাইন ইউজ করি সাধারণত এ বি এর উপরে। ঠিক আছে? কখনো কখনো কোনো কোনো বইয়ে বইয়ে যখন ছাপানো হয়, তখন এই এ বি কে বোল্ড হরফে লেখে। এ বি এর এরকম ধরেন এ বি এর নিচেও একটা দাগ দিতে পারে। এরকম অনেক রকম প্রসেস আছে এই এই ব্যাপারগুলোকে প্রকাশ করার। এটা আপনারা আপনাদের যে পাঠ্য বইগুলো আছে সেই পাঠ্য বইগুলো থেকে আপনারা এগুলো দেখতে পারবেন। ঠিক আছে? ও, পাঠ্য বই দিয়ে একটা কথা মনে পড়লো, আমি কিন্তু এই লেকচারে কোনো স্পেসিফিক পাঠ্য বই ফলো করছি না। রাদার আমি এখানে আমার নিজের মতো করে একটা সিকোয়েন্সে আগাবো, ইনশাল্লাহ। তো এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন যে আমি যে সিকোয়েন্সে আগাবো সেই সিকোয়েন্সে আপনারা একটু যদি বই থেকে মিলিয়ে পড়েন, তাহলে ইনফরমেশনগুলো আপনাদের ভেতরে সহজে জমা থাকবে বা প্রপার ওয়েতে থাকবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে? তো কারণ বইয়ে অনেক সময় সিকোয়েন্সগুলো মেলাতে আপনাদের প্রথম প্রথম দিকে কষ্ট হয়ে যায়। একটা দুটো চ্যাপ্টার যখন আপনারা আমার সাথে মিলাই পড়তে পারবেন, পড়া শুরু করে মানে পড়ে ফেলবেন, তখন দেখবেন এই ব্যাপারগুলোকে নিয়ে আসলে আর খুব একটা প্যারা খাইতে হচ্ছে না। ঠিক আছে? এনিওয়েজ, সো ভেক্টর রাশির প্রকাশ বা এক্সপ্রেশন অফ ভেক্টর কোয়ান্টিটিজ, এইটা নিয়ে যদি আমরা এখন কথা বলি, তো ভেক্টর রাশিকে আমরা আসলে এক্সপ্রেস কিভাবে করব, যখন প্রকাশ করব আমরা কি দিয়ে ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করব? তো ছাপায় কেমনে প্রকাশ করে, লিখে কেমনে প্রকাশ করে, এটা তো বললাম। বাট মেজরিটির ক্ষেত্রে আমরা যখন এটাকে আইকে প্রকাশ করব, আঁকাআঁকি তো করতে হবে আমাদেরকে অবশ্যই ভেক্টর রাশি প্রকাশ করার জন্য, কারণ এই ভেক্টর রাশিগুলো খুবই জ্যামিতিক বা জিওমেট্রিক ইন নেচার। যাই প্রকাশ হয় এদেরকে জ্যামিতিক ভাবে প্রকাশ করতে হয়। আর জ্যামিতিক ভাবে প্রকাশ করতে গেলে আমাদের মানে একটা সরল রেখা বা রেখাংশও বলতে পারেন, সরল রেখা বা রেখাংশ এর মাধ্যমে আমরা সাধারণত ভেক্টর রাশিকে প্রকাশ করব। ঠিক আছে? দ্যাট মিনস আমরা স্ট্রেট লাইন অথবা লাইন সেগমেন্ট, যেটাই বলো না কেন, স্ট্রেট লাইন অথবা লাইন সেগমেন্ট এর মাধ্যমে আমাদের ভেক্টর রাশিকে প্রকাশ করব। তো একটা জিনিস ইমাজিন করেন, মনে করেন আমার কাছে এই রকম একটা সরল রেখা আছে। যখনই আমরা সরল রেখার কথা বলছি,
তখন তো অবশ্যই উভয় দিকে এই রেখাটা চলমান আছে। তো ওই সরল রেখার ভেতরে আমরা যদি একটা ভেক্টর রাশিকে আঁকতে চাই, প্লেস করতে চাই, তাহলে সেই ভেক্টর রাশিটা কোনো না কোনো নির্দিষ্ট একটা বিন্দু থেকে শুরু হবে অবশ্যই। ঠিক আছে? আমি এখন এখানে বোথ এন্ডের যে অ্যারোগুলো আছে এটাকে মুছে ফেলি। তার কারণটা হচ্ছে আমরা আসলে বোথ এন্ডের যে অ্যারোটা আছে এটা অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে ফেলতে পারে যে এইটা আসলে কিরকম। তো সেই কনফিউশনটা আমি রাখতে চাই না। এটা কি আসলে রেখা নাকি রশ্মি? তো যাই হোক। তো এই হচ্ছে কি আমার সরল রেখা। সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দু থেকে মনে করেন আমার ভেক্টরটা শুরু হচ্ছে আর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ভেক্টরটা শেষ হবে। তো যে নির্দিষ্ট বিন্দু থেকে আমার ভেক্টরটা শুরু হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে কি আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। ওই ভেক্টরটার জন্য সেটা হচ্ছে আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। অনেক সময় এই ইনিশিয়াল পয়েন্টকে আমরা টেইল অফ অ্যান অ্যারো বলি, কারণ আলটিমেটলি ভেক্টর তো এদেরকে আমরা হচ্ছে কি তীর চিহ্নের বা তীরের সাথে তুলনা করবো। তো তীরের যেই প্রান্ত থেকে তীরটা মানে ওই যে ধনুকের সাথে লাগিয়ে টান দেয়, ঠিক আছে, ক্রস বোর সাথে লাগায় যেখান থেকে টান দেয়, ওইটা তো ভাই হচ্ছে গিয়ে মানে ওই যে বো অ্যান্ড অ্যারো বেসিক্যালি, তাই না? তো বো এর যেই পাশ থেকে আমরা টান দিব বা ধনুকের যে পাশ থেকে টান দিব ওটা তো টেইল অফ দি অ্যারো, আর যেটা স্পিয়ার থেকে সামনে এরকম ওটাকে আমরা বলি হচ্ছে হেড অফ দ্য স্পিয়ার বা অ্যারোর মাথা। তো যেটা শেষ বিন্দু বা শীর্ষ বিন্দু এটাকে আমরা ফাইনাল পয়েন্ট বলবো ইংরেজিতে, কখনো 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 আমরা এটাকে হেড অফ দি অ্যারো বলবো। বুঝতে পারছেন? এবং এই আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটাই হচ্ছে আমার এই ভেক্টর রাশির মান, এবং ভেক্টর রাশির দিকটা সবসময় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। ঠিক আছে? ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট। বুঝতে পারছেন? এই যে আমাদের জন্য ইনিশিয়াল পয়েন্ট ওই মানে আরেকটু ওই পাশে দূরে, আর এই মাথার উপর হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্টটা, তাই না? এনিওয়েজ, তো ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ফাইনাল পয়েন্ট পর্যন্ত। ওকে, সো এই হচ্ছে গিয়ে মনে করেন আমাদের ভেক্টরের সরি ইনিশিয়াল পয়েন্ট। এই ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ফাইনাল পয়েন্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারোটা হবে, এই অ্যারোটাই হচ্ছে আমাদের জন্য ডিরেকশন নির্ধারণ করে দিচ্ছে। আর এই যে দৈর্ঘ্যটুকু, মোটামুটি এইটুকু দৈর্ঘ্য, আই ডোন্ট নো বলা যায় কিনা, এইটুকু মোটামুটি দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন উপরে, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের জন্য ভেক্টর রাশিটার মান বা রেজাল্ট, ম্যাগনিটিউড। ওকে, এনিওয়েজ, চমৎকার। তো এইভাবে আমরা সাধারণত একটা ধার, এই যে রেখাটা, এই যে রেখাটা দিয়ে আমরা আসলে এটাকে প্রকাশ করছি, এই রেখাটাকে আমরা ইন্টারেস্টিং একটা নামে রাখি। এই রেখাটার নাম হচ্ছে, কখনো কখনো আমরা এটাকে বলবো ধারক রেখা। যখন এটাকে আমরা ধারক রেখা বলছি ইংরেজিতে এটা হয়ে যাচ্ছে লাইন অফ সাপোর্ট। ঠিক আছে? ধারক রেখা বলতে বোঝাচ্ছি আমরা লাইন অফ সাপোর্ট। কখনো কখনো এটা আবার ভেক্টরের ক্রিয়া রেখাও বলে, স্পেশালি বলের ক্ষেত্রে। যখন বল ভেক্টর নিয়ে কাজ করব তখন এটাকে আমরা বল ভেক্টর হিসেবে বলে ক্রিয়া রেখা বা লাইন অফ অ্যাকশনও বলতে পারি। ক্রিয়া রেখা বা লাইন অফ অ্যাকশনও বলতে পারি। আই এম সো সরি, আমার পুরো বডির উপর দিয়ে আসলে লেখাচোখা চলে আসতেছে। আমি একটু কাজ করি, উপরে উঠে যাই। আশা করি তাহলে হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে উপরে আমার ব্র্যান্ড, রাফিজ ইজ গাইড। এনিওয়েজ, তো ধারক রেখা লাইন অফ সাপোর্ট আর ক্রিয়া রেখা লাইন অফ অ্যাকশন, দুই ডাটা নিয়ে আমরা এই রেখাটাকে থাকতে পারি। তো এইভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি। ঠিক আছে? ওকে।